ব্রাজিল 1-0 ব্যবধানে প্যারাগুয়ের সাথে হেরেছে এবং আর্জেন্টিনা কলম্বিয়ার সাথে হেরেছে। এই দুইটা ব্যাপার নিয়ে যদি আপনার কথা বলা যায়, তার আগে একটু জিনিস নিয়ে আমরা ঘুরে আসি। ধরেন ব্রাজিল তো অনেকদিন ধরে হারতেছে বা হারার মধ্যে আছে এবং তারা কোন রকমে তাদের জয় খুঁজে পাচ্ছিল না, বা বিশ্বকাপের এই বাছাই পর্বের কন্ডিশনে তারা খুব একটা আগাইতে পারতেছিল না। কিন্তু তারা সবচেয়ে বড় বড় কথা বললেন, বিশেষ করে তাদের যে কোচ ডরিবল জুনিয়র, তিনি গতদিনও বলেছেন তাদের এই দলটা 2026 ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলবে। সেটা নোট করে রাখতে, মানে স্পেসিফিকলি নোট করে রাখতে, জাস্ট জাতীয় জোকসের মতো, ওয়ান কাইন্ড অফ জাতীয় জোকস। আর যেখানে আর্জেন্টিনার মতো একটা দল, যেটা আপনার লাস্ট 4 বছরে 3টা মাত্র ম্যাচ আসছে, তার মধ্যে আজকে একটা ম্যাচ, একটা 2022-এর ওয়ার্ল্ড কাপে এবং আরেকটা ম্যাচ ওয়ার্ল্ড কাপের পর আপনার কোপা আমেরিকার আগে উরুগুয়ের সাথে। 4 বছরে আর্জেন্টিনার 4টা শিরোপা প্লাস 3টা ম্যাচ হার। আর ব্রাজিলের এই আপনার বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে অলরেডি 4টা হার। তার আগে পরে গুলা বাদ দিলাম, বাছাই পর্ব বা আপনার ফ্রেন্ডলি ম্যাচ। কিন্তু তারা সবথেকে সবার আগে আসে তাদের ফরওয়ার্ড লাইন, তাদের মিডফিল্ড, তাদের ডিফেন্স সব স্টারে ভরপুর। তাদের ভিনিসিয়াস, রদ্রিগো, এনরিক, লুকাস পাকেতা, অ্যান্ড্রেস, ব্রুনো গুইমারিয়াস, ডগলাস লুইস, এডার মিলিতাও, মার্কিনোস থেকে শুরু করে তাদের এডারসন আছেন এবং তাদের এডিসন বেকার আছেন। এখন এই তুলনায় আর্জেন্টিনা কি আসা আমারই কোনো প্লেয়ার নেই? আসলে ব্যাপারটা ওরকম না। আর্জেন্টিনা যারা আছেন তারাও কিন্তু কম যান না, এবং বরঞ্চ ব্রাজিল থেকে এগিয়ে আছেন। আর এগিয়ে যদি নাই থাকতেন, তাহলে লাস্ট 4 বছর অন্তত 4টা শিরোপা আর্জেন্টিনা জিততে পারতো না। সে দেখেন আপনার 2022-এর ওয়ার্ল্ড কাপ জিতার আগে তারা কোপা আমেরিকা জিতে আসছে। তা আবার ব্রাজিলের সাথে, ব্রাজিলের ঘরের মাটিতে তাদেরকে 1-0 গোলে হারাইছিল, এবং হলো তারপর ফিনালে মেসিমা হারাইছিল ইতালিকে। তারপর 22-এর ওয়ার্ল্ড কাপের নাটকটা সবাই জানেন, তাদের সর্বশেষ আপনার 24-এ এবং কোপা আমেরিকা আবার আর্জেন্টিনা তাদের ঘরে তুলে নিয়েছে, এবং হলো স্পেনের সাথে কোপা আমেরিকা ফিনালিসিমা খেলার জন্য তারা এক কথা রেডি। যাক, এটা আমার মূল আলোচনার বিষয় ছিল না, কারণ ব্রাজিলের সাথে অনেক কিছু জড়িত। তারা মিশন হেগজাতে যাবে। মিশন হেগজা তো বুঝতেছেন, তাদের শিরোপার ছড়াছড়ি, তাদের প্লে, ম্যারাডোনা, অমুক সমুক, অনেক 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 কিছু আছে। এবং তাদের দলে বর্তমানে স্টার ভরপুর, কিন্তু হলো তাদের দিন শেষে ধরি মাছ না চুইকানি অবস্থা। এখন আর্জেন্টিনা নিয়ে যদি আসি, দেখেন আর্জেন্টিনার এই ম্যাচে আগে থেকে লিওনেল মেসি ছিলেন না। মেসি এই ম্যাচে থাকবেন না, এটা মোটামুটি সবাই নিশ্চিত ছিল এরকমটা, কারণ মেসি তো টুর্নামেন্টই নাই। আর ডিমারিয়া তো অবসরে চলে গেছেন, তিনি তো থাকবেনই না। যাক, আর মেসির ইনজুরির কারণে এখন আর্জেন্টিনার যে স্কোয়াডটা ছিল, স্কোয়াডটার মধ্যে তারপর আপনার যারা খেলছে তাদের মধ্যে নিকো গঞ্জালেস, তার একটা ইনজুরির সমস্যা ছিল। পাওলো দিবালা লাস্ট ম্যাচে গোল পাইছিল, তাকে দিয়ে স্টার্ট করাবেন, অনেক কিছু হিসাব কিতাব লিওনেল স্কালিনি করতে গিয়ে শেষ পর্যন্ত সেই দেখাম আমরা লাস্ট আজকের ম্যাচে যে স্কোয়াডটা দিছিল, একটা হজবর অবস্থা। দেখেন আপনার তার প্রপার লেফট ব্যাক ছিলেন না, প্রপার লেফট ব্যাক তাগলিয়াফিকে সবসময় খেলতেছেন এই টুর্নামেন্টে। দেখছি আপনার মার্কাস এখন আছেন, তাকেও না খেলে লিসান্দ্রো মার্টিনেজের মতো একজন পরীক্ষিত সেন্টার ব্যাক কেছে লেফট সেন্টার ব্যাক হিসাবে খেলেছেন। আর লিসান্দ্রো মার্টিনেজের সাথে জায়গায় যে খেলছেন নিকোলাস ওটারমেন্ডি, তিনি একটা ফাউল করে একটা পেনাল্টি কনসিড করছেন। এই পেনাল্টির জন্য দেখা গেছে যে আপনার আর্জেন্টিনা ম্যাচটা হারছে। যদিও পেনাল্টি নিয়ে তর্ক বিতর্ক হতেই পারে, তারপরও লিসান্দ্রো মার্টিনেজকে লেফট ব্যাকে খেলানোটা আর রাইট ব্যাকে লাউনের মলিটাকে স্টার্ট না করে গঞ্জালো মন্তিয়েলকে দিয়ে স্টার্ট করানো, ব্যাপারটা একটু অন্য লেভেলের ছিল। আর বিশেষ করে মিডফিল্ড কালেকশন যদি বলি, ফোরম্যান মিডফিল্ড ছিল, নিকোকে দেখে একটু নিচে নামানো হয়েছে, নিকো ফুল ফিট ছিলেন না। এবং জুলিয়ান আলভারেস এবং লাউতারো মার্টিনেজকে স্ট্রাইকার পজিশনে খেলিয়ে, মানে একসাথে খেলিয়ে জিনিসটাকে বড় করার মতো অবস্থা আছে। জুলিয়ান আলভারেস, হ্যাঁ আমরা জানি একটু নিচে নেমে এসে খেলতে পছন্দ করেন, নন কাইন্ড অফ সেকেন্ড স্ট্রাইকার। এবং লাউতারো মার্টিনেজ যদিও সে স্ট্রাইকার হিসেবে আর্জেন্টিনার দলটাই খেলেন, কিন্তু সেও আমরা ইতালিয়ান লিগে ইন্টার মিলানে তাকেও দেখি সেকেন্ড স্ট্রাইকার হিসাবে খেলে। কিন্তু এই ম্যাচে আর্জেন্টিনা সবসময় যে অভাবটা সব থেকে বেশি ফিল করছে, সেটা হলো লিওনেল মেসির মতো একজন প্রপার নাম্বার 10 বা যিনি ফ্রি রোলে খেলেন তাকে না খেলানোটা, তার অভাবটা পুরোপুরি ম্যাচটাই দেখা গেছে। আর অপরদিকে তার রিপ্লেসমেন্ট আমাদের ধরা হতো সবসময় হলো আপনার পাওলো দিবালাকে লিওনেল স্কলিনি এই ম্যাচটাও স্টার্ট করাননি, এবং তাকে পর্যাপ্ত সুযোগ দিনে তাকে এমন একটা সময় দেওয়ানো সে তো মিরাক্কেল কিছু করে ফেলবে, হয়তো তার সেই করার সুযোগ ছিল না। 85 মিনিটে নেমে একটা প্লেয়ার আপনাকে কতটুকু কি দিতে পারবে।
তারপরে তার যতটুকু করার দরকার ছিল ততটুকু ছিল। আর বিশেষ করে আজকের ম্যাচের রিপারিং বা ম্যাচ টাইমিং, দুপুরে এর দিকে খেলা প্লানো, যেখানে হলো আপনার আর্জেন্টিনা সবসময় শীতের মধ্যে খেলতে অভ্যস্ত, 35 ডিগ্রি তাপমাত্রার মতো পজিশনে তারা কিভাবে ম্যাচটা কাভারেজ করবে তার উপরে অনেক কিছু হিসাব কিতাব ছিল। এবং দিন শেষে আর্জেন্টিনা এই ম্যাচটা 2-1 হেরে গেছে। এই ম্যাচটা হেরে যাওয়ার পরেও সবচেয়ে বড় আলোড়নটা ছিল ব্রাজিলের দিকে। ব্রাজিল প্যারাগুয়ের মতো একটা সহজ পানির মতো প্রতিপক্ষের কাছে 1-0 ব্যবধানে হারাটা একেবারে মিরাক্কেল নয় তো? আমাদের কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে মিরাক্কেল। আর্জেন্টিনার হার থেকে ব্রাজিলের হারটা খুবই মিরাক্কেল। আপনাদের কি মনে হচ্ছে জানাবেন। ধন্যবাদ।